সেই বাস দুর্ঘটনার সর্বশেষ খবর আপনাদের দেখাতে চাই। এখন কিছুক্ষণ আগে আশরাফুল নামে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কালোখালী এবং তার বয়স 25 বছর। আমরা এখন লাশটা দেখানোর চেষ্টা করব ওইদিকে কিভাবে আসলে এখানে ফায়ার সার্ভিস, নেভি এবং কোস্টগার্ডের ডুবুরি দলরা লাশ উদ্ধারে কাজ করছেন সকাল থেকে। আমরা দেখেছি 9টা 40 মিনিটে কিন্তু একটি উজ্জ্বল খান নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই যে আমরা এখন দেখাচ্ছি যে আশরাফুলের লাশটি উদ্ধার করে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স আনা হয়েছে এবং লাশটি এখন অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। এখান থেকে নেওয়া হবে আপনার আমরা দেখতে পাচ্ছি যে এই লাশটি মুড়িয়ে নেওয়া হচ্ছে। এখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সদর হাসপাতালে। সেখানে আসলে কিছু কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলি দেখানোর করার পর কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো একটা লাশ যখনই আসছিল তখনই কিন্তু মানুষ এইভাবে পিছনে পিছনে ছুটছিল। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই আশরাফুলের ভাই এবং বাবা কি হৃদয় বিদারক তাদের চিৎকারে এখানকার আকাশ বাতাস ভারী হয়ে আসছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি আরেক আত্মীয় কান্না করতে করতে ফোনে পরিবারকে জানাচ্ছেন পাওয়া গেছে যে আশরাফুল। আচ্ছা, আশরাফুল কি করতেন? ও এমনি চাকরি করতো ঢাকাতে। হ্যাঁ, চরমদাপুর। হ্যাঁ, ঢাকা যাচ্ছিল। ঈদের ছুটিতে আসছিল। ঈদের ছুটি শেষে যাওয়াতে এই গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করছে। একাই ছিল। পরিবার আর কে কে আছে? ওর ওয়াইফ আছে, ওর মা আছে, বাপ আছে, ওর ভাই আছে, দুইজনেরও বাচ্চা নেই? না, না, কোনো বাচ্চা নেই। আচ্ছা আচ্ছা, উনি কি ব্যবসা করতেন, চাকরি করতো? না, এমনি চাকরি করতো, বেসরকারি। আচ্ছা, বেসরকারি চাকরি করতো আশরাফুল। বাড়ি কোথায় বললেন? চরমদাপুর, উপজেলা কালোখালী। কালোখালীর রাজবাড়িতে এই আশরাফুল। কালকে আসলে প্রত্যেকটি মানুষেরই একটি স্বপ্ন ছিল এখানে। তারা জীবিকার নির্বাহের জন্য কিন্তু আবার যার যার কর্মস্থলে যাচ্ছিল ঈদের আনন্দ ভাগাভাগি করে। আসলে ঈদের আনন্দটা কিন্তু এখন নিরানন্দ হয়ে গেল প্রতিটা পরিবারের কাছে। এবং তারা আসলে আগামী দিনগুলিতে তাদের সেই স্বপ্নগুলি কোন দিকে যাবে, কোথায় ঠেকবে, পরিবারগুলি কি হবে, সেই ভাবনা কিন্তু এখন পরিবারগুলোর মাঝে। সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে এই পর্যন্ত কিন্তু 25 জনের মরদেহ আসলে উদ্ধার করা হয়েছে এই বাস দুর্ঘটনার এখান থেকে, যে নদীতে কালকে পড়ে যায় 3 নম্বর পন্টন থেকে, 3 নম্বর ঘাটের পন্টন থেকে। আসলে বাসটি কিন্তু তখন অপেক্ষা করছিল ফেরিতে ওঠার জন্য, সৌহার্দ্য পরিবহন। এবং বলা হচ্ছে যে 50 জনের মতো যাত্রী ছিল এবং 50 জন যাত্রী হলেও 2-4 জন যাত্রী তো পন্টনে ওঠার আগেই নেমেছিল। এবং জীবিত উদ্ধার করা হয়েছে 7 জনকে। আর 32 জন, মোট 32 জন হলো। এর মধ্যে হচ্ছে আপনার মৃত হলো আমার 25 জন আর 7 জন হচ্ছে জীবিত। এখন বাকি যারা আছে তাদের এটা বোঝাই যাচ্ছে যে আসলে তাদেরকে আসলে জীবিত পাওয়াটা এখন আর সম্ভবই নয়। 24 ঘন্টার মধ্যে কিন্তু লাশ আবার পানি থেকে ভেসে ওঠে, যেটা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যারা আছেন তারা বলছেন তাদের অভিজ্ঞতা থেকে, যে পানি থেকেও মারা গেলে 24 ঘন্টা পর লাশ ভেসে ওঠে। এবং নদীতে খুব একটা জোয়ার ভাটা নেই এবং বড় ধরনের ঢেউ নেই। তো লাশগুলি থাকলে হয়তো আশেপাশে থাকবে এমনটা বলছেন। আবার দূরেও যেতে পারে। যখন বাসটি পড়ছিল তখন ধাক্কা খেয়ে যদি কেউ ছিটকে দূরে পড়ে, সেক্ষেত্রে তো হয়তো লাশটা দূরেও ভেসে উঠতে পারে। এবং তারা সার্বিকভাবেই চেষ্টা করছেন। প্রশাসনের লোকজনও আমরা এখানে দেখেছি, তারা আছেন, ম্যাজিস্ট্রেটও আছেন। এই সকাল 9টা 40 মিনিটে একটি লাশ পাওয়া গেছে। আর কিছুক্ষণ আগে পাওয়া গেল একটি লাশ। সকালে যেটি পাওয়া গেছিল ওনার নাম ছিলেন উজ্জ্বল খান। তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী এবং একটি কন্যা সন্তান রয়েছে, ভাই তারাও কিন্তু নাই ভেঙে পড়েছিলেন। এবং দেখেন ডুবুরি দলের সদস্যরা কিন্তু আসলে কাজ করতে করতে বেশ একটু ক্লান্ত, এবং তারাও বারবার প্রস্তুতি নিয়ে নামছেন এবং লাশ উদ্ধারের চেষ্টা করছেন। নেভি, ফায়ার সার্ভিস, তারপর কোস্টগার্ডের ডুবুরি দলরা এখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি এটা নেভির ডুবুরি দল। ওইখানে হ্যাঁ, এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি কোস্টগার্ডের ডুবুরি দলরা ইতিমধ্যেই নিচে তারা কিন্তু খুঁজছেন এবং পন্টনের নিচেও কিন্তু তারা যাচ্ছেন, যে হয়তোবা নিচের দিকেও লাশ পড়ে থাকতে পারে। এখন এখানে
এখন পর্যন্ত যে দুইজনের আমরা দেখেছি যে তারা দাবি করেছিল যে পরিবারের সদস্যরা এখানে নিখোঁজ আছেন, এই দুইটা লাশ কিন্তু আসলে পাওয়া গেল। এখন অন্যদের পরিবারের স্বজনরা কিন্তু এখন নিখোঁজ এইরকম দাবি করে কিন্তু এখানে কেউ নেই। কিন্তু বাসের যাত্রীদের হিসাব করলে যে হিসাবটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আরও 7 থেকে 8 জনের লাশ বা কম বেশি হতে পারে, সেটা থাকতে পারে, এরকম হতে পারে। তার এখানকার আর সবাই কিন্তু আশেপাশের এই যে মানুষজন তারা কিন্তু এখানে উৎসুক জনতা বলেন বা তাদেরও কিন্তু একটি মায়া মহব্বত আছে যে মানুষগুলি এখানে পানিতে ডুবে আছে, তাদের লাশগুলি আসতে তারাও কিন্তু সহযোগিতা করছেন এবং তাদের মধ্যে কিন্তু আবেগ কাজ করছেন। এবং এখানকার মানুষজন দেখলাম যে আসলে সবগুলি লাশ কবে আত্মীয় স্বজনের কাছে যাতে দিতে পারে তারাও একটা তাদের মন থেকে চাচ্ছেন, সহযোগিতা করতে চাচ্ছেন। এবং সংবাদ কর্মীদের কিন্তু এসেও তারা বলছেন যে ভাই সর্বশেষ তথ্য কি, কতটি লাশ আর আছে, এই তথ্যগুলি তারা জানতে চাচ্ছেন। তো আমরা আরেকটু দেখাই যে কিভাবে কার্যক্রমটা চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং নেভি এবং কোস্টগার্ডের ডুবুরি দলরা, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি এই সুযোগে আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই যে যাদেরকে এই ইতিমধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেগুলির তথ্য আমি একটু জানাই। আর এইদিকে আমাদের সহকর্মী তাপস আছেন ক্যামেরায়, তিনি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি ক্যামেরায় দেখাচ্ছেন এবং আমি আপনাদেরকে তথ্যগুলি বলছি। নিহতদের মধ্যে আছেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাইল হোসেন খান এবং খানের স্ত্রী রেহানা আক্তার, ওনার বয়স 61। তারপর আছেন কুষ্টিয়া পৌরসভার 18 নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন, তিনি 56 বছর বয়স। কুষ্টিয়া সদর উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস। রাজবাড়ী পৌরসভার 5 নং ওয়ার্ড সজ্জন কান্দা গ্রামের মৃত ডাক্তার আব্দুল আলিমের মেয়ে জহুরা অন্তি, তার বয়স 27। একই গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ, তার বয়স 30। গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার 32। কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের দোসংদ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিশু ইসরাফিল, তার বয়স 3। গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রন্থি, তার বয়স 12। রাজবাড়ির কালুখালী উপজেলা, এবং কালুখালী উপজেলার কিন্তু অনেককে আমরা দেখেছি যারা মারা গেছেন, তাদের মধ্যে কালুখালী উপজেলারই বেশি। এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানুর, তিনি 11 বছর বয়স। রাজবাড়ী পৌরসভার খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়ি চালক আরমান খান 31। কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন 30। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সুবহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার 26। এরকম আরও অনেকেই আছেন যাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 21 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তাদের কাছে এখন 4টি লাশ আছে এবং সেটি সদর হাসপাতালে, সেখান থেকে কিন্তু তাদেরকে আনা হবে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে সেনাবাহিনীর একটি টিমও কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসেছেন এবং তারা সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসেছেন। এছাড়া কিন্তু আমরা পুলিশ, র্যাব এবং ডিবি সহ স্থানীয় পর্যায়ের যে প্রশাসনের কর্মকর্তারা আছেন তারাও এখানে এসেছেন এবং আশেপাশের মানুষের ভিড় দেখেন কি, চারদিকে যদি আমরা সেনাবাহিনীর একটু ছবিটা দেখানোর পর তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন, তারা সহযোগিতা করছেন। তাদেরকে দেখানোর পর আমরা দেখাবো এই নদীর পাড়ে কীরকম মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এখানে অবস্থান করছেন এবং সবার মধ্যে একটা আকুতি কাজ করছে যে দ্রুত যেন যে লাশগুলি পানিতে আছে দুঃখিত, সেই লাশগুলি যেন দ্রুত উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যেই সকাল 9:40 যে একটি লাশ ওঠানো হয়েছিল উজ্জ্বল খান, এবং কিছুক্ষণ আগে আশরাফুল নামে যে আরেকজন ব্যক্তি যে লাশ উদ্ধার করা হয়, এই দুটি লাশ কিন্তু ইতিমধ্যেই সদর হাসপাতালে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স যোগে। আমরা দেখেছি এখানে যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন, তিনি এগুলির সকলের আপনার তাদের যে ন্যাশনাল আইডি দেখে শনাক্ত করে তারপরে পাঠাচ্ছেন এবং আমরা দেখেছি এইভাবে কিন্তু তারা তাদের কাজগুলি পরিচালনা করছেন। এবং আমরা আর যে বিষয়গুলি বলতে চাচ্ছি যে
এই ফেরিঘাট দিয়ে কিন্তু এই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13 থেকে 14টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করেন। আগে কিন্তু এখানে আরও বেশি ভিড় হতো, পদ্মা সেতু হওয়ার পর এখান দিয়ে ভিড়টা কিছুটা কমেছে, তবে ঈদ উপলক্ষে কিন্তু কিছুটা ভিড় বাড়ে এবং এই ফেরি কিন্তু ব্যবহার করা হয়। তো গতকালও কিন্তু ঈদের উপলক্ষে কিন্তু ঈদ থেকে বাড়ি থেকে সবাই আনন্দ উৎসব করে পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে জীবিকার তাগিদে যার যার কাজে কিন্তু কর্মস্থলে ফিরছিলেন, কিন্তু তাদের আর সেই কর্মস্থলে ফেরা হয়নি। তারা চলে গেলেন অনন্ত যাত্রায় এবং তাদের এই যাত্রা সমাপ্তি এবং পরিবার পরিজন আর তাদের ফিরে পাবে না এবং এই যে আফসোস, এই যে বেদনা তাদেরকে নিয়ে আজীবন কাটাতে হবে এবং বিশেষ করে সন্তানরা তার বাবাকে মাকে হারিয়ে এক অসহায় অবস্থায় পড়েছেন। পরিবার পরিজনরা কিভাবে বাকি দিনগুলি কাটাবেন সেটা একটা অনেক কঠিন ব্যাপার। তারপরও জীবন থেমে থাকবে না, সময় চলে যাবে, সব কিছুই হবে, কিন্তু এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেটাই কিন্তু চাওয়া পরিবার পরিজন স্বজন সবার। এবং এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা যেন সঠিক তদন্ত করে যারা দোষী তাদের যেন আইনের আওতায় আনা হয়। এবং একটি কথা বলা হচ্ছে যে বাসের যে ড্রাইভার না থেকে হেল্পারকে দিয়ে তখন বাসটিকে চালানো হচ্ছিল পন্টনের মধ্যে এবং তিনি বোধহয় চা পানি বা এই ধরনের কোনো কিছু খেতে গিয়েছিলেন, সেটা আমরা শুনেছি। এখন এইসব বিষয় যাচাই বাছাই করে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করলে হয়তোবা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। তো এই ছিল আপনার বাস দুর্ঘটনাস্থল থেকে আমার কাছে সর্বশেষ।